এই আমাদের রাম মন্দির, আর এই হচ্ছে আমাদের 50 জনের এই ফুল টিম। আজকের ঘোরাঘুরি বা সব কিছু ওনাদের কেমন লাগলো? কেমন লাগলো? এই সেই জায়গা যেখানে টুমনামি বাবা অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে সমাধিস্থ করা হয়েছিল। এই সেই জায়গা। অযোধ্যা ধাম বা কাশী বিশ্বনাথ ধামের মতো এই হচ্ছে সারনাথ ধাম। এই সারনাথ ধাম অনেকেই জানেন না। বেশিরভাগ দর্শনার্থী বা পর্যটক অযোধ্যা ধাম বা কাশী বেনারস ধাম যেখানেই আসি, অযোধ্যা এলে অযোধ্যা মন্দির দেখে বাড়ি চলে যাই, বা কাশী ধামে এলে কাশী বেনারসের মন্দির দেখে বাড়ি চলে যাই। কিন্তু এই মন্দির ছাড়াও এখানে অনেক অফবিট স্পট আছে বা অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, ভালো ভালো দেখার মতো জায়গা আছে, যেগুলো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরছি। এই সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুঁজে খুঁজে প্রত্যেকটা ভালো ভালো স্পট আমাদেরকে ঘুরিয়েছে, সেটা সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এছাড়াও এই ভিডিওতে থাকবে ইতিহাস খ্যাত এবং আমাদের সমাজের রিয়েল হিরো সুভাষচন্দ্র বোসের বিতর্কিত ফিরে আসার কাহিনী এবং সত্য ঘটনা, যা আমাদের অনেকেরই অজানা, কিন্তু জানাটা খুবই প্রয়োজন। ভিডিওতে থাকছে রামায়ণ খ্যাত অনেক স্পট, যা আমরা অনেকেই না জানার কারণে আমরা দেখি না। এই সমস্ত ঐতিহাসিক বিভিন্ন ঘটনা বা অনেক স্পট আপনারা ভিডিওতে জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং এই ট্যুরে আমরা সারাদিন কী কী খাওয়া দাওয়া করলাম, কেমন ঘুরলাম, সব কিছুই বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। সেই সাথে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা বিভিন্ন গ্রুপ ট্যুর এবং কাস্টমাইজ বা পার্সোনাল ট্যুর প্ল্যান করে থাকি। এই সমস্ত ট্যুর সম্বন্ধে জানতে বা এই সমস্ত ট্যুরের সদস্য হতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। অযোধ্যা ধাম পৌঁছানোর জন্য আমরা চলে এলাম কলকাতা স্টেশন। চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখানে লেখাই রয়েছে কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে। এই যে 50 জনের টিম নিয়ে বেরিয়ে পড়লাম বেনারস অযোধ্যা ট্যুরে। আর এই যে স্টেশনে গাড়িও এসে গেছে। এই হচ্ছে কলকাতা জম্মু তাওই এক্সপ্রেস। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 11টা 45। সঠিক সময়ে ট্রেন ছেড়েও দিল এবং ছুটে চললাম অযোধ্যা ধামের দিকে। ঘড়িতে এখন বাজে সকাল 6:30, আর সঠিক টাইমেই আমরা এসে পৌঁছলাম অযোধ্যা ধাম। এই যে গাড়ি এসে দাঁড়িয়েছে, ট্রেন থেকে নেমেও গেছি, ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের 50 জনের টিম। স্টেশনের নিচে থেকে জাস্ট উপরে এলাম, আর উপরে আসা মাত্রই একবার দেখুন এই অযোধ্যা ধাম স্টেশনটাকে বা প্ল্যাটফর্মটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ। আর এই অযোধ্যা ধাম স্টেশনে আসা মাত্রই আমাদেরকে অভিনন্দন জানাবার জন্য চলে এলো একদল রামভক্ত। আর এই সুন্দর সাজানো জায়গাটা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটাও কি সুন্দরভাবে সাজানো সেটা একবার দেখুন। আর এই যে মোমেন্টোটা রয়েছে, এটা হচ্ছে সেলফি জোন। চলে এলাম স্টেশনের বাইরে। বাইরে থেকে স্টেশনটা কীরকম একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন, সম্পূর্ণ রাম মন্দিরের আদলেই স্টেশনটাও কিন্তু তৈরি, বাইরে ভেতর পুরোটাই। আর এই যে এখান থেকে রাম মন্দির 700 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারও নয় কিন্তু। এই যে দেখুন, এই যে আমাদের হোটেলটাও করা হয়েছিল স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে, তাই সহজেই আমরা হোটেলের সামনে চলে এলাম। এবং হোটেলটা বাইরে থেকে কীরকম দেখতে একবার দেখিয়ে দিই। টোটাল 4 তলা বিল্ডিং। একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটি ডবল বেডের রুম, 3 জন অনায়াসে থাকা যায়। এই হচ্ছে বেড,
ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো বালিশ, একটা চেয়ার, একটা টেবিল, একটা জানালা, সাথে এসি, একটি পাখা, তার সাথে ফল সিলিং করা রয়েছে, সুন্দর ফল সিলিং। আর এই হচ্ছে টয়লেট। কুমোড রয়েছে, একটি বালতি, একটি মগ, একটি ছোট বসার চেয়ার, ভেতরে একটি বেসিন, একটি র্যাক, একটি হ্যাঙ্গার, একটি শাওয়ার, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে। একটি ক্লিন এবং কমপ্লিট বাথরুম। এখানে বাইরে রয়েছে একটি আয়না, একটি ডাস্টবিন আছে, এখানে আরেকটি জানলা রয়েছে, একটি ইলেকট্রিক বোর্ড রয়েছে, এখানেও একটি ইলেকট্রিক বোর্ড আছে। এই হচ্ছে পুরো রুমটা। এসে গেছে আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, মটর আর সাদা আলুর তরকারি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই হোটেল থেকে রাম মন্দির মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এখানে একটা কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, এই রাম মন্দির চত্বরে যত হোটেল আছে সবার চেক আউট টাইম সকাল 11টা, চেক ইন টাইম সকাল 12টা। অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই আমাদের ট্রেন সঠিক টাইমে ইন করুক। আর এখানে মাথায় রাখতে হবে, সঠিক টাইমে ট্রেন আসা মানেই আপনাদের কিন্তু 5 ঘন্টা ওয়েটিংয়ে থাকতে হবে। কারণ সকাল 6:30টায় ট্রেন ঢোকার টাইম এবং 12টার সময় হোটেলের চেক ইন টাইম। অথবা আপনার টাইমে হোটেল পেতে হলে আগের দিন থেকে হোটেল বুকিং রাখতে হয়, সেক্ষেত্রে এক্সট্রা টাকাও লেগে যায়। কিন্তু এই যে সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরছি, এনারা কিন্তু সকাল 6:30টায় আমাদের ট্রেন ইন করার পর আমাদের কিন্তু সাথে সাথেই চেক ইন দিয়ে দিয়েছিল হোটেলে। তার জন্য কোনো এক্সট্রা টাকাও নেয়নি। এই একটা সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ মিঠুনদার বড় ফেসিলিটি। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চলে এলাম অযোধ্যা রাম মন্দির, যাকে বলা হয় অযোধ্যা ধাম। আর এই অযোধ্যা ধামকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই অবগত যে কত ঘটনাই না ঘটে আছে। আজকে 17ই মার্চ 2026 চলে এসেছি এখন অযোধ্যা রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আর আজকে এই মন্দিরে পুরো লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমরা প্রত্যেকেই অবগত যে রামায়ণ খ্যাত এবং হিন্দু ধর্মের বিখ্যাত এক তীর্থস্থান হলো অযোধ্যা ধাম। আর এই বিখ্যাত তীর্থস্থানের বিখ্যাত এক মন্দির হলো এই অযোধ্যা রাম মন্দির, যে মন্দিরকে প্রতিষ্ঠা করতে বহু ধর্মীয় এবং অনেক আইনি বাধাকেও জয় করতে হয়েছে। আর এই হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে রামলালাজির প্রতিষ্ঠিত সেই মূর্তি। এই মূর্তির পাশাপাশি রয়েছে রামলালাজির স্বর্ণ মূর্তি। প্রায় দীর্ঘক্ষণ এই অযোধ্যা মন্দিরে কাটাবার পর বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই এই অযোধ্যা মন্দির ঘুরে আমরা চলে এলাম লাঞ্চের উদ্দেশ্যে। অযোধ্যা ধামের হোটেলের যে কোনো ক্যাম্পাসেই এখানে কিন্তু নিরামিষ খাবার খেতে হয়। তাই আজকের মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, শুক্তো, একটি মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, সম্পূর্ণ রুচিসম্মত বাঙালি খাবার, যেটা এখানকার হোটেলে পাওয়াই যায় না। কিন্তু মিঠুনদা আমাদের জন্য কিন্তু এই রুচিসম্মত খাবার ব্যবস্থা করেছিল। লাঞ্চের পর ছোট্ট একটা ভাত ঘুম দিয়ে আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। দারুণ দারুণ ঐতিহাসিক কিছু জায়গায় আমরা এখন যেতে চলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে এলাম লতা মঙ্গেশকর চক অর্থাৎ লতা মঙ্গেশকর বাজার। ভারতের বিখ্যাত গায়িকা বা ভারতবর্ষের গর্ব
লতাজি। ওনাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই এই মার্কেটের নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। রামায়ণ খ্যাত বিখ্যাত নদী সরজু নদী, যা বয়ে গেছে এই লতা মঙ্গেশকর চকের ওপর দিয়েই। হরিদ্বার এবং অন্যান্য বিখ্যাত তীর্থস্থানগুলির মতো অনেক পুণ্যার্থী রয়েছেন যারা এই নদীতে স্নান করে তবেই অযোধ্যা রাম মন্দিরে পুজো দিতে যান। এবং প্রত্যেক দিন সন্ধ্যায়, রামনবমীর দিন এবং দীপাবলির দিন পুরোহিত থেকে শুরু করে প্রচুর পুণ্যার্থী আসেন প্রদীপ জ্বালানোর জন্য, এবং এই নদীতেই ওই প্রদীপকে ভাসিয়ে দেওয়া হয়। তাই এই জায়গার নাম রামপাড়ি। অযোধ্যায় লোকাল ঘোরাঘুরির জন্য বা লোকাল যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে এই লোকাল টোটো, যা দেখলে 4 চাকা ছেড়ে সবাই টোটোতেই উঠতে চাইবেন। খুব সুন্দর এখানকার টোটোগুলো। আমরা এখন চলে এলাম গুপ্তার ঘাট। রামায়ণ খ্যাত সরজু নদীর একটি উল্লেখযোগ্য ঘাট হলো এই গুপ্তার ঘাট। ভারতবর্ষের বিখ্যাত ও দীর্ঘতম ঘাটগুলির মধ্যে এটিও একটি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই ঘাটে জড়িয়ে রয়েছে রামায়ণ ও কেতাযুগের অনেক ইতিহাস। এই ভিডিওতে সবটাই আপনাদেরকে শেয়ার করব। এই গুপ্তার ঘাটের এক প্রান্তে তৈরি হচ্ছে সুবিশাল একটি গার্ডেন, যেখানে থাকবে রামায়ণ এবং রামলালাকে চিরস্মরণীয় করে রাখার জন্য রামায়ণের বিশেষ কিছু মুহূর্ত, যেইগুলি তুলে ধরা হবে মূর্তির মাধ্যমে। সুবিশাল এবং সুদীর্ঘ এই গুপ্তার ঘাটকে অনেকে অযোধ্যার মেরিন ড্রাইভও বলে থাকেন। এই গার্ডেন বা গুপ্তার ঘাটের ঠিক অন্য প্রান্তে রয়েছে অপূর্ব প্রাকৃতিক শোভা। রয়েছে সরজু নদী, সরজু নদীর এই বালির চর এবং নদীর ওপর অপূর্ব সানসেট পয়েন্ট। নদীর বুকে মাঝ নদী পর্যন্ত বোটিংয়ের ব্যবস্থা। চাইলে উটের পিঠে চড়েও এই নদীকে ঘুরে দেখতে পারেন। আর এখানে বোটিংয়ের জন্য যে বোটগুলি রয়েছে সেগুলোও বেশ সুসজ্জিত, ঠিক যেন কাশ্মীরের হাউস বোটগুলির মতো। আর এই গুপ্তার ঘাটের একদম শেষ প্রান্তে রয়েছে রামলালার জলসমাধি। কথিত আছে ত্রেতা যুগের সমাপ্তিতে শ্রী রামচন্দ্র এখানেই জল সমাধি নিয়েছিলেন। তার নশ্বর দেহ এই ঘাটেই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। আর এই সেই বিখ্যাত রামায়ণের যুগের রাম, সীতা ও লক্ষ্মণের মন্দির। আর বহু প্রাচীন এই মন্দিরের ভেতরেই শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা এখনও বিরাজমান। শ্রী রামচন্দ্রের জলসমাধি ঠিক যেমন একটি ধর্মীয় বেদনাদায়ক ঘটনা, ঠিক তেমনই এই মন্দিরের পিছনেই রয়েছে আর এক হাড় হিম করা বেদনাদায়ক সত্য ঘটনা। বাঙালি ও ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে যিনি রিয়েল হিরো, নেতাজি সুভাষচন্দ্র বোসের সমাধিস্থল। আমাদের এই রিয়েল হিরো নেতাজির মৃত্যু বা ওনার দেশে ফেরা অনেকের কাছেই একটি বিতর্কিত বিষয়, বা হয়তো আসল সত্যকে প্রকাশ্যে আনাই হয়নি। সবাইকে অনুরোধ করব, রাম মন্দির দর্শনে অযোধ্যা আসুন বা না আসুন, কিন্তু ভারতবর্ষের আসল নায়কের সঠিক রহস্য জানার জন্য একবার অন্তত এই অযোধ্যা ধাম আসুন এবং এই গুপ্তার ঘাট দর্শন করুন। অযোধ্যা শুধুমাত্র একটি শহর বা ধর্মীয় স্থান নয়, বিশ্বাস আর রহস্যের এক অন্যতম পটভূমি, বহু সত্য ঘটনার সাক্ষী। শুধু তাই নয়, নেতাজির পাশে থাকা যে ছবিটি দেখছেন, নেতাজি ওনার বাড়িতেই 30টি বছর কাটিয়েছেন। আর এই হলো সেই নেতাজি বা আমাদের স্বাধীনতার সমাধিস্থল। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই সেই জায়গা যেখানে পুণ্যামী বাবা অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে সমাধিস্থ করা হয়েছিল। বাঙালি তথা সমস্ত ভারতবর্ষর আবেগ নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যাওয়ার আগের মুহূর্তেও তাকে ঠিক দেখতে এরকমই ছিল। জায়গায় 30টি বছর উনি কাটিয়েছেন। তেইশে জানুয়ারি 1897 কটক উড়িষ্যায় ওনার জন্ম এবং মৃত্যু 16ই ডিসেম্বর 1985 অযোধ্যা উত্তরপ্রদেশ। অনেক জায়গায় গেছি, অনেক দেবতাও দর্শন করেছি, কিন্তু এই জায়গায় দাঁড়াবার পর গায়ে যেন একটা সত্যি কাঁটা দিয়ে দিচ্ছে, সত্যি চোখে জল এসে যাচ্ছে। অনুরোধ করব, আপনারা এখানে আসুন, আপনাদের নেতাজিকে, আপনাদের স্বাধীনতাকে পুনর্জন্ম দিন। ভারতবর্ষ নেতাজিকে কিছুই দিতে পারেনি, তাই ভারতবাসীকে অনুরোধ করব এইটুকু অন্তত করুন। এরপর চলে এলাম 800 বছরের পুরনো জাগ্রত এক শিব মন্দিরকে দেখতে। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল বানানো মন্দির নয়, যে অবস্থায় ছিল প্রায় সেই অবস্থাতেই আছে বলা যায়। বহু পুরনো যুগের মন্দির, এবং এই মন্দিরকে কেন্দ্র করেই
একটি নতুন মন্দির এখানে তৈরি করা হয়েছে, বজরংবলীর মন্দির। এটা হচ্ছে গুপ্তার ঘাট হনুমানজির মন্দির বা বজরংবলী মন্দির। এই ছিল গুপ্তার ঘাট গার্ডেন। কিন্তু আগেই বললাম যে গার্ডেন দেখার মতো সময় আমাদের হাতে নেই, যার কারণে আমরা গার্ডেনে প্রবেশ করলাম না, জাস্ট বাইরে থেকে গার্ডেনটা আপনাদের দেখিয়ে দিলাম। সাইট সিন করে চলে এলাম। সাইট সিন করে আসার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য চলে এলো এই গরম গরম ভেজ পকোড়া, কারণ এখানে তো চিকেন অ্যালাউ নেই, সম্পূর্ণটাই নিরামিষ। আর তার সঙ্গে এই গরম গরম চা। এই অযোধ্যা ধামের একটা অদ্ভুত দৃশ্য আপনাদের দেখাই। এখানে কিন্তু মানুষে আর বানরে একসাথে বসবাস। এই দেখুন, এই দেখুন, এখানে অগুন্তি প্রচুর বানর রয়েছে। এখানকার বানর কিন্তু মানুষকে অ্যাটাক করে না, এরা মানুষের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আর এখানে গাছগাছালিও খুব কমই আছে, মানুষ খেতে দিলেই তবেই এরা খেতে পায়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। কিছুক্ষণ পরেই সবাই রেডি হয়ে গেলাম ডিনারের জন্য। লাঞ্চের সময় দেখিয়েছিলাম যে এই সমস্ত জায়গায় বাঙালি খাবার এবং নিরামিষ খাবার মিঠুনদা আমাদের জন্য ঠিকই ব্যবস্থা করে দিয়েছেন। এই যেমন ডিনারে রয়েছে সরু চালের ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু উচ্ছে ভাজা এবং মটর পনির। রুচিসম্মত খাওয়া দাওয়া তো ছিলই, তার সঙ্গে টাইম টু টাইম খাওয়া দাওয়া। বাচ্চা থেকে সিনিয়র সিটিজেন কারোরই কোনো সমস্যা হয়নি। গুড মর্নিং ফ্রম অযোধ্যা ধাম। আজকে আমাদের দ্বিতীয় দিন। কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বেনারসের উদ্দেশ্যে। তাই একদম আর্লি মর্নিং, এখন সকাল 5:30 বাজে, আমরা হনুমান ঘড়ি দেখব, হনুমান ঘড়ি দর্শন করব। অযোধ্যা ধামে যারা আসেন তারা অবশ্যই এই হনুমান ঘড়ি দর্শন করেন। আর হনুমান ঘড়ি দর্শন কেন করেন সেটা সামনে গিয়ে আপনাদের দেখাবো, চলুন দেখি। এই হনুমান ঘড়ি যাওয়ার আগেই রাম মন্দির পড়ে। এই সকাল 5:30টার সময় রাম মন্দিরে দর্শনের জন্য দর্শনার্থীদের কেস বা ভিড়টা একবার দেখুন। এখনও গেট খোলেনি যদিও, এখন থেকেই এত লাইন, তাহলে একটু বেলা হলে কত ভিড় হবে ভাবুন। এসে গেলাম হনুমান ঘড়ি মন্দির দর্শনে। এই যে পেছনেই রয়েছে হনুমান ঘড়ি। হনুমান ঘড়ির অন্দরমহলে প্রবেশ করা মাত্রই বুঝলাম রাম মন্দিরের মতো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। তাই দূর থেকেই এই রূপোর হনুমান ঘড়ির হনুমান মূর্তি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তাছাড়া এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ভিড় দেখে মনে হচ্ছিল সমস্ত দর্শনার্থী যেন আজকেই চলে এসছে এই হনুমান ঘড়িতে। এই মন্দিরে হনুমান ঘড়ি ছাড়াও আরও অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে, যেমন এটা মা ভবানী দুর্গা মন্দির এবং এর ঠিক পাশেই রয়েছে নরসিংহ ও সংকটমোচন হনুমান মন্দির। কথিত আছে অযোধ্যা ধামের সবচেয়ে প্রাচীন মন্দির হলো এই হনুমানগড়ি মন্দির। এও কথিত আছে শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় রাজত্বে আসেন তখন থেকেই এই অযোধ্যাকে রক্ষা করার জন্য ভক্ত হনুমান এই হনুমানগড়িতে বিরাজ করতেন। তাই প্রত্যেক পুণ্যার্থী বা দর্শনার্থীকে রাম মন্দিরের সাথে সাথে এই হনুমানগড়িকেও দর্শন করতে হয়, তবেই তাদের অযোধ্যা ধাম সার্থক হয়। তবে এই মন্দিরে এসে আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু কোনো ধর্মীয় আক্রমণ নয়। এই হনুমান ঘড়িতে হাজার হাজার দর্শনার্থী ফুল, ফল, মিষ্টি কিনে এখানকার হনুমানজিকে পুজো দিচ্ছেন। সেটা কিন্তু আমাদের কাছে ভগবান হলেও অবশ্যই একটি মূর্তি, অথচ ওই একই মন্দিরে রামভক্ত বা ভগবান হনুমানজি জলজ্যান্ত জীবন্ত থাকা সত্ত্বেও তাদের জন্য একটা বিস্কুটও জোটে না, তাদের ক্ষুধার্ত পেটে উচ্ছিষ্ট ফুলটুকুই জোটে। প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করব মন্দিরের ভিতরের ভগবানের পাশাপাশি এই জলজ্যান্ত ভগবানগুলিকেও একটু দেখবেন। হনুমান গাড়িতে পুজো দেওয়া শেষ করে আমরা চলে এলাম অযোধ্যা ধামের বিড়লা মন্দির। বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত এবং সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই বিড়লা মন্দির। অযোধ্যা ধাম পর্ব শেষ করে আমাদের পরবর্তী ভ্রমণ পর্ব ছিল বেনারস ও কাশী বিশ্বনাথ ধাম। তাই দেরি না করে সোজা হোটেলে ফিরলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমাদের 10:30টায় ট্রেন আছে,
হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব ট্রেনের উদ্দেশ্যে, কারণ এরপর আমরা বেনারস পৌঁছে যাব। আর তার আগে আমরা আজকের খাবারটা খেয়ে নেবো। খাবারে আমরা কিন্তু লাঞ্চে যেটা ছিল সেটা আমরা ব্রেকফাস্টে খেয়ে নেবো, কারণ ট্রেনে সেটা খাওয়া সম্ভব নয়। আর ব্রেকফাস্টের খাবারটা পার্সেল নিয়ে নিচ্ছি, সেটা আমরা খাবো ট্রেনে। চলুন যাওয়া যাক। সকাল সকাল গরম গরম ভাত, ডাল, একটি মিক্স ভাজি, ফুলকপি আলুর তরকারি এবং চাটনি পাঁপড় দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আর বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। একটা কথা বলে দিই, সোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে এই যে আমরা প্যাকেজে এসেছি, আমি আগেও ওনার সাথে ঘুরতে এসেছি, তো উনি এই অযোধ্যা ধামে আমাদের যে হোটেলে রেখেছেন, স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর এই হোটেল থেকে অযোধ্যা রাম মন্দির মাত্র 3 মিনিটের হাঁটা পথ। অতএব যে যতবার খুশি যখন ইচ্ছে রাম মন্দির হেঁটেই চলে যেতে পারেন। এটা কিন্তু একটা বড় বেনিফিট। এই যে আমাদের টোটাল টিম, আমরা সবাই আছি। আমরা অযোধ্যা স্টেশন, অযোধ্যা ধাম শেষ করলাম, অযোধ্যা স্টেশনে এসে গেছি, এখন যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত টাইম টু টাইম বাঙালি এবং নিরামিষ খাওয়া দাওয়া আমরা যে পরিষেবা পাচ্ছিলাম, সেটা কিন্তু এই দাদাদের জন্যই সম্ভব হয়েছে। কারণ যেহেতু এখানে বাঙালি খাওয়া দাওয়া প্রায় পাওয়াই যায় না বলা যায়, তাই আমরা কলকাতা থেকেই এনাদেরকে নিয়ে এসেছিলাম। এই ট্যুর প্ল্যানের ভিডিওর দ্বিতীয় পর্বে আসছে বেনারসের কাশী বিশ্বনাথ ধাম এবং বিখ্যাত সারনাথ ধাম। তাই পরবর্তী পর্বের এই সারনাথ ধামের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন। শুধু এই ট্যুর প্ল্যান নয়, ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন প্রান্তেও আমাদের ট্যুর প্ল্যান করা হয়। সেই সব ট্যুরের বিষয়ে বিশদে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাইকে আজকের মতো অগ্রিম ধন্যবাদ।